আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রথম অধ্যায় স্ট্যান্ড অফ ম্যাটেরিয়ালসের চ্যাপ্টার সাধারণ পীড়ন এবং বিকৃতি এর আজকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরুতেই প্রথমে একটা অঙ্ক দেখতে পাচ্ছ। এখানে দেওয়া আছে একটি ইস্পাত সিলিন্ডারের বাইরের ব্যাস 30 সেন্টিমিটার, পুরুত্ব 2.5 সেন্টিমিটার, সিলিন্ডারের ভিতরের কংক্রিট দ্বারা ভর্তি করে, বিষয়টা ভালো করে বোঝো, সিলিন্ডারের ভিতর কংক্রিট দ্বারা ভর্তি করে 100 টন লোড চাপালে ইস্পাত ও কংক্রিটের পীড়ন হিসাব করো। আমি একটু যদি চিত্রটা একটু কল্পনা করি, ধরি এটা একটা সিলিন্ডারের বাইরের ব্যাস আর এটা ধরলাম ভিতরের ব্যাস। আমি এই বাইরের ব্যাসটাকে আমি ধরতেছি বড় হাতের ডি দ্বারা, বড় হাতের ডি দ্বারা, আর এই যে ভিতরে এটাকে ধরতেছি ছোট হাতের ডি দ্বারা। আচ্ছা, তা এখন বলছে কি, একটি ইস্পাত সিলিন্ডারের বাইরের ব্যাস দেওয়া আছে, মানে আমাদের বড় হাতের ডি এর মান দেওয়া আছে কত, 30 সেন্টিমিটার, এবং পুরুত্ব দেওয়া আছে, ঠিক সিলিন্ডারটা কতটুকু পুরুত্ব সেটা আমাদের দেওয়া আছে। আমরা জানি পুরুত্বকে টি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো এগুলো একটু আমরা সাইটে লিখে ফেলি। তাহলে বড় ডায়া মানে বড় যে ব্যাসটা, যেটা বাইরের ব্যাস এক কথায়, এটা 30 সেন্টিমিটার। তারপরে পুরুত্ব টি দেওয়া আছে আমাদের 2.5 সেন্টিমিটার। আমাদের ছোট হাতের ডি বের করতে হবে, মানে এই ব্যাসটা আমাদের জানতে হবে। এখন প্রশ্ন হলো, এই ব্যাসটা আমি কেন জানবো? এখানে বলা হয়েছে সিলিন্ডারের ভিতরে কংক্রিট দ্বারা ভর্তি করে। এটা যদি সিলিন্ডারের বাহিরের ব্যাস হয়, এটা যদি ভিতরের ব্যাস হয়, তাহলে কংক্রিট দ্বারা ভর্তি হবে কোন জায়গাটা, এই ভিতরের অংশটাতে কংক্রিট দ্বারা ভর্তি হবে। এর উপরে কত চাপ দেওয়ার কথা বলছে, 100 টন লোড চাপালে ইস্পাত ও কংক্রিটের পীড়ন হিসাব করো। এখন তোমরা বিষয়টা একটু লক্ষ্য করো, 100 টন আছে এখানে, তো আমরা কি জানি 1000 কেজিতে হয় 1 টন। 1000 কেজি কত টন, 1 টন। যদি 1000 কেজিতে 1 টন হয়, তাহলে এখানে 100 টন আছে, তাহলে 100 গুণন 1000 হবে, যত হবে তত কেজি, তাই না? আমরা 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 কাজ কি করতেছি, আমরা কাজ করতেছি টনটাকে কেজিতে রূপান্তর করতেছি। তাহলে আগে আমাদের সর্বপ্রথম কাজ হবে এই যে ভিতরের যে ব্যাসটা, এটা আমরা বের করব। এটা বের করার একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে, আমরা যদি বড় মানে বাহিরের ব্যাস থেকে আমরা যদি পুরুত্বকে 2 দ্বারা গুণ করে বাদ দিই, তাহলে ভিতরে ব্যাস পাবো। তাহলে এখানে দেখো 30 হচ্ছে, তারপরে -2 ইন্টু টি এর মান আমাদের কত, 2.5। তো এটা বাদ দিলাম, যদি আমরা বাদ দেই তাহলে আমাদের হবে 25 সেন্টিমিটার। আচ্ছা, এটা হচ্ছে ডি এর মান। এখন আমাদের লাগবে কি, এই যে এখানে পি, যেটা লোড চাপালো উপর থেকে যে লোডটা এখানে আসবে, এটা পি। পি সমান এখানে আমাদের দেওয়া আছে 100 টন। এই টনটাকে আমি যদি কেজিতে রূপান্তর করি, তাহলে 100 গুণন 1000, মানে 1000 কেজি যেহেতু 1 টন, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, 3 4 5, ওকে, তাহলে এত কেজি হবে। এখানে ইসি দ্বারা বোঝাচ্ছে যে মডুলাস অফ ইলাস্টিসিটি কার, সি তো এখানে বোঝাচ্ছে কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে 0.21 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, আর ইস্পাতের দেওয়া আছে এটা। এটি একটি মিশ্রদণ্ড, কেন? কারণ এখানে দেখো ইস্পাত আছে, কংক্রিট আছে,
এই জন্য আমাদের যে মিশ্র দণ্ডের সূত্র আমরা শিখেছি, এই মিশ্র দণ্ডের সূত্রটি এখানে প্রয়োগ হবে। তাহলে মিশ্র দণ্ডের যে সূত্রটি ছিল, আমরা যদি প্রথম শুধু ইস্পাতের পীড়নটা বের করি, ইস্পাতের পীড়নের সূত্র কি? এস থেকে পীড়ন, আর এই যে এস দিলাম স্মল এস, এটা হচ্ছে ইস্পাত বোঝাচ্ছে। সূত্র হচ্ছে ঠিক এরকম যে ডাব্লু ই এস, তারপরে এএস ইএস এসি, এতে কি ক্ষেত্রফল না? হ্যাঁ, কার ক্ষেত্রফল? এটা ইস্পাতের আর এটা কংক্রিটের। এখন আমার কি ইস্পাতের এবং কংক্রিটের ক্ষেত্রফল বের করা হয়েছে? হয়নি। তো আমার এখন কাজ হবে ক্ষেত্রফলটা বের করে ফেলা। তাহলে ইস্পাত সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র কি? এটি একটি ইস্পাত সিলিন্ডার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে π/4 ডি স্কোয়ার মাইনাস স্মল ডি স্কোয়ার। তো এখন আমি যদি π/4 ডি স্কোয়ারের মান 30-র উপর স্কোয়ার, আবার স্মল ডি এর মান 25 স্কোয়ার, এটা ক্যালকুলেশন যদি আমি করি তাহলে আমার একটা মান আসবে। তাহলে এর মান আসবে আমাদের 215.98 এত সেন্টিমিটার স্কোয়ার। তো এটাকে অ্যাকচুয়ালি 216 লেখা যায়। তাহলে এটা আমাদের ইস্পাতের ক্ষেত্রফল। এখন কংক্রিটের ক্ষেত্রফল বের করতে হবে। এই ভিতরের অংশে যে আমরা কংক্রিট দ্বারা ভর্তি করব, সেই অংশটুকু ক্ষেত্রফল বের করতে হবে। তো কংক্রিটের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের সূত্র কি? π/4 ইন্টু টি স্কোয়ার। তো পাই ইন্টু ডি স্কোয়ারের মান, এখানে ছোট ডি স্মল ডি 25, তার উপর স্কোয়ার, স্কোয়ার করলে আসবে 25 সেন্টিমিটার। তাহলে আমরা ইস্পাতের ক্ষেত্রফল, কংক্রিটের ক্ষেত্রফল পেয়ে গেছি। ডাব্লিউ এর জায়গায় আমাকে পি এর মানটা বসাই দিতে হবে। কারণ কি? এই যে ভালো করে দেখো, লোড চাপালে বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এখন দেখো ক্যালকুলেশন যদি আমি করি, ডাব্লিউ এর মান 1 2 3 4 5, ইএস এর মান আমাদের 0.84 ইন্টু 10⁶, এরপরে হচ্ছে এসি, এস হচ্ছে 216 ইন্টু ইসি 0, ইএস কত? 0.84 ইন্টু 10⁶, তাই না? প্লাস এসি, কংক্রিটের শুধু 25 সেন্টিমিটার স্কোয়ার হবে, 25 সেন্টিমিটার স্কোয়ার হবে, ইন্টু ইসি 0.21 ইন্টু 10⁶। আচ্ছা, এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে এটা আমরা মান পাবো। একইভাবে 2 নম্বর যে ধাপটি, 2 নম্বরে বলা হয়েছে কংক্রিটের পীড়ন। আমরা প্রথমে বের করলাম ইস্পাতের, এখন বের করবো কংক্রিট। তাহলে এসসি, সিতে যেহেতু কংক্রিট, এখন ডাব্লু, শুধু সূত্রের পরিবর্তনটা কোথায়? শুধু এই জায়গাতে। এখানে যদি এসসি হয় তাহলে এখানে হবে ইসি, এখানে এসএস হওয়ার কারণে এই জায়গাতে হয়েছে ইএস। আর এটা তুমি যদি উল্টা পাল্টা করেও লেখো, অর্থাৎ এই অংশটা যদি এই অংশটা যদি পরে লেখো, এটা যদি আগে লেখো, চিহ্ন যদি যোগ থাকে কোনো সমস্যা নেই।
তাহলে এখানেও ঠিক সেম সূত্র, এএস ইএস প্লাস এসি ইসি। এটা ক্যালকুলেশন করলে যে মান আসবে, তাহলে ডাব্লু এর মান এখানেও সেম। আমি তাহলে পি এর জায়গাটা ডাব্লু লিখে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে ডাব্লু এখানে 3 4 5, ওকে। ইসি এর মান 0.21 ইন্টু 10⁻6। এরপরে এস হচ্ছে 216 ইন্টু ইএস 0.84 ইন্টু 10⁻6 প্লাস, এরপর হচ্ছে 0. কত, শুধু 25 না, 25 ইন্টু 0.21 ইন্টু 10⁻6। এটা ক্যালকুলেশন করলে যা আসবে